আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা মূলত তোমাদের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে কিছু তোমাদের ম্যাথ সমাধান করে দিব। আমরা বিগত লাইভ ক্লাসে কয়েকটা ম্যাথ সমাধান করে দিতে পারি নাই, সো আমরা আজকে রেকর্ড করে কয়েকটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। দেখো, আমরা এখন যে টাইপের ম্যাথগুলো করবো এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য বলো, এবং তোমাদের দেখবা টেস্ট পেপার করলে টেস্ট পেপারের মধ্যে এই ধরনের ম্যাথ কিন্তু দেয়। সো যার কারণে এই ম্যাথগুলো অনেক স্টুডেন্ট তোমার এই ম্যাথের সমাধান করার কৌশলটা অনেকে বুঝতে না পারার কারণে ম্যাথগুলোকে অনেক বড় করে ফেলে, ঠিক আছে? সো আমরা আজকে এই ধরনের ম্যাথগুলো কীভাবে সমাধান করব সে সুন্দর একটা কৌশল শিখে নেব, ঠিক আছে? আমি যেভাবে সমাধান করব তুমি যদি ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করো তাহলে এই সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে তুমি খুব সহজে সমাধান করে দিতে পারবা। দেখো কি বলা হচ্ছে এখানে, আদর্শ গ্যাসের জন্য তাপগতীয় চক্র দেখানো হয়েছে। তাহলে এই যেখানে আমাদের যে একটা গ্রাফ দেখা হয়েছে, এই গ্রাফের মধ্যে তিনটা চক্র, একটা হচ্ছে এ হতে বি, বি হতে সি, সি হতে এ। এই চক্রটা হচ্ছে একটা আদর্শ গ্যাসের জন্য। কি বলতেছে, যেখানে এ বি সি এ হতে মোট কৃত কাজ 25 জুল, অর্থাৎ এ হতে বি, বি হতে সি, সি হতে এ। এই মোট চক্রে, অর্থাৎ মোট চক্র বলতে কয়টা ধাপ, এখানে তিনটা ধাপের মোট কৃত কাজ সেটা হচ্ছে 25 জুল। এবং আরেকটা কি বলছে, বি সি রেখা রুদ্ধতাপীয় রেখা, অর্থাৎ এখানে আমাদের যে এই বি সি ধাপটা, এটা আমাদের প্রশ্ন বলেছে কোন প্রক্রিয়া, এটা রুদ্ধ তাপীয়, ঠিক আছে প্রশ্ন মতে। এ বিপথে সিস্টেমে গৃহীত তাপ, তাহলে দেখো এ বি ধাপে কতটুকু তাপ গ্রহণ করছে, 30 জুল, ঠিক আছে? কি চাইছে প্রশ্ন আমাদের, কি বের করতে বলছে, সি এ পথে গৃহীত বা বর্জিত তাপ কত, অর্থাৎ সি হতে এতে এই ধাপে কতটুকু তাপ গ্রহণ করছে বা বর্জন করছে সেটা আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। এই টাইপের ম্যাথগুলো যখন তোমাকে গৃহীত তাপ, বর্জিত তাপ এই ধরনের ম্যাথগুলো গ্রাফ দিয়ে দিবে, তখন এই ম্যাথগুলো সমাধান করার জন্য তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি সব সময় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ব্যবহার করবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ব্যবহার করলে এই ধরনের ম্যাথগুলো খুব সহজে সমাধান হয়ে যায়। আচ্ছা, তো আমরা আবার শুরু করি। আচ্ছা, আমাদের বিসি যে ধাপ সেটা কোন প্রক্রিয়া সেটা বলে দিচ্ছে রুদ্ধতাপীয়। বাকি যে দুইটা ধাপ সেটা কিন্তু প্রশ্নে বলে দেয় নাই, কিন্তু আমরা কিন্তু গ্রাফ দেখেই বুঝতে পারি সেটা কোন প্রক্রিয়া। দেখো দেখো এখানে সি এ, এই ধাপের মধ্যে এ বিন্দুতে চাপের মান যা, সি বিন্দুতেও চাপের মান তা, অর্থাৎ এ সি এই প্রত্যেকটা বিন্দুতে চাপের মান কিন্তু ফিক্সড, এখানে চাপ পরিবর্তন হচ্ছে না। তাহলে যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, চাপ পরিবর্তন হয় না, ওইটাকে আমরা কি বলি, সমচাপ। তাহলে এটা কোন প্রক্রিয়া, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ক্লিয়ার? গ্রাফ থেকে বুঝলাম। আচ্ছা, আগে তোমাকে অবশ্যই ধাপগুলো উল্লেখ করে নিতে হবে, নাহলে তুমি ম্যাথগুলো বুঝতে পারবে না। এবার দেখো, এ বিন্দুতে আয়তন আর বি বিন্দুতে আয়তন কিন্তু একই। তাহলে এই এ থেকে বি এই গ্রাফে আয়তনের কি পরিবর্তন হচ্ছে না। তাহলে আয়তনের পরিবর্তন না হলে সেটাকে আমরা কি বলি, সেই ধাপটাকে আমরা কি বলি, সম আয়তন, ঠিক আছে? যে প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হয় না সেটাকে আমরা কি বলি, সম আয়তন। তাহলে আমরা তিনটা ধাপ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে দেখো আমাদের গ্রাফটা এ হতে বি, তারপর বি হতে সি, সি হতে কোথায়, এতে। এই সম্পূর্ণ চক্রে কৃত কাজ কত, 25 জুল। তাহলে এবার আসো আমরা সমাধান করি। তাহলে লিখি, দেওয়া আছে, দেখো দেওয়া আছে মোট কৃত কাজ বলতে আসলে এখানে কয় ধাপের কৃত কাজ, 3 ধাপের, কারণ এই চক্রটা 3টা ধাপে সংগঠিত হয়েছে, এ বি ধাপ, বি সি ধাপ, সি এ ধাপ। তাহলে এই 3টা ধাপের কৃত কাজকে যোগ করলে আমি কত পাবো, 25 জুল পাবো, মোট কাজটা পাবো। তাহলে এটা কাজ করি, ডি ডাব্লিউ এ বি ধাপে কৃত কাজ, ডি ডাব্লিউ কোন ধাপে, বি সি ধাপে কৃত কাজ, প্লাস ডি ডাব্লিউ সি এ ধাপে কৃত কাজ। এই 3টা ধাপের কৃত কাজ মিলে তো মোট কাজটা হচ্ছে সেটা কত জুল, 25 জুল। দেখো তার মধ্যে এ বি ধাপে কিন্তু কোনো কাজ সংগঠিত হয় না, কেন না, কারণ এ বি দিটা ভাইয়া কি প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া। আমরা জানি সমায়তন প্রক্রিয়ায় যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয় না, যার কারণে এখানে কৃত কাজের মান কত, 0। কিভাবে এটা, আমরা কৃত কাজের সূত্র কি জানি, ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ইনটু ডিবি। আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাহলে ডিবিটা 0, তাহলে ডিবিটা 0 হলে কৃত কাজ কত, 0। তার মানে এ বি ধাপে কোনো কাজ সংগঠিত হয় না, তাহলে এটার মান কত, 0। তাহলে মোট কৃত কাজ বলতে আসলে এখানে কয় ধাপের কৃত কাজকে বোঝাচ্ছে ভাইয়া, 2 ধাপের। একটা হচ্ছে সি এ ধাপ, একটা হচ্ছে বি সি ধাপের কৃত কাজ, সি এ ধাপের কৃত কাজ। এই 2 ধাপেই আমাদের মোট কৃত কাজটা হচ্ছে, সেই মোট কৃত কাজের মান কত, 25 জুল, ঠিক আছে? তাহলে এটা সবাই একটু মনে রাখবে, এটা আমাদের ফিউচারে কাজে লাগবে, ঠিক আছে, মানে সামনে ম্যাথে কাজে লাগবে। ওকে, ঠিক আছে? তাহলে মোট কৃত কাজ বলতে 2 ধাপের কৃত কাজ হচ্ছে এখানে। এবার আসো আমরা একটা একটা অ্যাপ্লাই করি, 3টা ধাপ তো 3টা ধাপ নিয়ে আমরা কাজ করব। প্রথম ধাপ দেখো, আচ্ছা প্রথম ধাপ বলতে কি ধাপ, এটা এ বি ধাপ।
এখানে লিখবা এ বি ধাপ। তোমরা বলো এ বি ধাপটা কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া হচ্ছে, তাহলে এখানে লিখবা সম আয়তন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে কি বলছি, এই টাইপের ম্যাথগুলোতে তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা কোন তাপের জন্য? এ বি ধাপ। তাহলে এ বি ধাপের তাপের পরিমাণ, এ বি ধাপের অভ্যন্তরীণ শক্তি আর এ বি ধাপের কৃত কাজ। দেখো এ বি ধাপ সমায়তন প্রক্রিয়া, তাহলে এটার কৃতের কাজ কত? 0। তাহলে কি থাকতে, এখানে কি থাকতেছে? ডি কিউ এ বি, অর্থাৎ এখানে সম্পূর্ণ তাপ শক্তিটা কোথায় ব্যয় হয়? অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়। তাহলে দেখো এ বি ধাপে প্রশ্নে বলেছে এ বি ধাপে এ বি পথে সিস্টেমে গৃহীত তাপ কত জুল ভাইয়া? 30 জুল। তাহলে এখানে 30 জুল গ্রহণ করতেছে, তাহলে গ্রহণ করলে তাপের পরিমাণটা কি হবে? পজিটিভ। তাহলে এখানে ডি কিউর মানটা হচ্ছে প্লাস 30 জুল, প্লাস 30 জুল ইকুয়াল টু কত? ডিইউ এ বি। তাহলে এখান থেকে কি দেখতেছি? এ বি পথে যতটুকু তাপ আমি তাকে দিচ্ছি তার সম্পূর্ণটা ব্যয় হচ্ছে কোথায়? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে। তাহলে এ বি ধাপে অভ্যন্তরীণ শক্তি কত? 30 জুল। অভ্যন্তরীণ শক্তি কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি? প্লাস। তার মানে গ্যাসটা যখন এ হতে বিতে যাচ্ছে তখন তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। সেটা কত জুল? 30 জুল। আচ্ছা, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এবার দেখো, তাহলে আমাদের একটা ধাপ শেষ, বাকি দুইটা ধাপ নিয়ে এবার আমরা আলোচনা করি। দেখো এখন হচ্ছে বিসি ধাপ। বিসি ধাপটা কোন প্রক্রিয়া ভাইয়া? রুদ্ধ তাপীয়। ওকে, তাহলে এখানেও আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করবো। সূত্র অ্যাপ্লাই করি ডি কিউ। এটা কোন তাপের জন্য? বিসি ধাপ। তাহলে বিসি ধাপে প্রয়োজনীয় তাপ শক্তি ইকুয়াল টু বিসি ধাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস বিসি ধাপে কৃত কাজ। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কি কোনো আদান প্রদান হয় না। তাহলে ডি কিউর মান কত? 0। তাহলে এখানে কি থাকতেছে? ডিইউ বিসি প্লাস ডিডাব্লিউ বিসি। ঠিক আছে, তোমরা এই যে প্রক্রিয়া পাইছো এই প্রক্রিয়াটাকে 1 নং সমীকরণের নাম দাও। আচ্ছা, তাহলে আমাদের বাকি যে ধাপ সেটা হচ্ছে কি ধাপ? অ্যাসি ধাপ। এখানে লিখো অ্যাসি ধাপ। তাহলে অ্যাসি ধাপটা কি প্রক্রিয়া ভাইয়া? সমচাপ। তাহলে এখানেও ঠিক একই ফর্মুলা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে ডি কিউ, এটা কোন তাপের জন্য? অ্যাসি ধাপ। এই জন্য লিখে দিবে ব্র্যাকেটে অ্যাসি ধাপ। অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ প্রয়োজনীয় তাপ শক্তি দুইভাবে বের হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তিতে প্লাস আর এটা কৃত কাজে। আচ্ছা, এটা কোন তাপের জন্য? তোমার সরি এখানে হচ্ছে সি এ ধাপ হবে, এটা সরি সি হতে এতে সি এ ধাপের জন্য। ঠিক আছে, আচ্ছা এটাকে দাও 2 নং সমীকরণ। দেখো আমাদের প্রশ্নে চাইছে সি এ পথে গৃহীত বা বর্জিত তাপ কত। তাহলে সি এ পথে গৃহীত বা বর্জিত তাপের মান হচ্ছে কত? ডি কিউ দ্বারা আমরা প্রকাশ করি। তার মানে আমাকে ডি কিউ, সরি এখানে আমাদের একটু এগুলো তুমি একটু ঠিক করে নাও। এটা হচ্ছে সি হতে এতে, তাহলে সি এ এরকম দাও। ঠিক আছে, সি এ এটা একটু ঠিক করে নিও। তার মানে আসলে আমাদেরকে দেখো ডি কিউ এই মানটা চাইছে, সি হতে এ পথে প্রয়োজনীয় তাপ শক্তি সেটা কি গ্রহণ হবে নাকি বর্জন হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে, অর্থাৎ এটার মান। কিন্তু ভাইয়া দেখো আমরা সি এ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি না, সি এ পথে কৃতকাজের মান জানি না, তাই না? তাহলে আমরা একটা কাজ করব, এই যে 1 আর যে 2 নং সমীকরণ যেটা দেখতেছি এই দুইটা সমীকরণকে আমরা কি করে দিব? এখন যোগ করে দিব। তাহলে যোগ করে দিই। দেখো এখানে লিখবা কি? আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই। আচ্ছা যাই হোক, এখানে লিখতে পারবো মনে হয় 1 ও 2 কে কি করে পাই? আচ্ছা এটা আমরা একটা কাজ করি, আমরা এটাকে উপরের পাশে লিখি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা মনে রাখবা, বিসি ধাপ আর সি এ ধাপ এই দুইটা ধাপে কৃত কাজ কত? 25 জুল। এটা একটু মনে রাখবা। আর এ বি ধাপ, এই যে এ হতে বিতে যখন যাচ্ছে এই ধাপে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, সেই অভ্যন্তরীণ শক্তি মান কত জুল? 30 জুল। তাহলে এগুলো আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা এবার দেখো আমাদের যে 1 আর 2, দেখো 1 আর 2, 1 ও 2 কে কি করে পাই? যোগ করে পাই। দেখো যোগটা সবাই একটু খেয়াল করবা, 1 আর 2 কে যোগ করবা, তাহলে সমান চিহ্নের পাশে যোগ করো, সমান চিহ্নের পাশে আছে 0, এই পাশে আছে কত? ডি কিউ। তাহলে এই দুটাকে যোগ করলে কি থাকে? ডি কিউ সি এ থাকে, তাই না? ডি কিউ সি এ।
আচ্ছা এবার ডিইউ এডিইউ এটাকে যোগ করো, তাহলে এখানে কি পাবা ডিইউ বি সি ধাপে অভ্যন্তরীণ শক্তি প্লাস সি এ ধাপে অভ্যন্তরীণ শক্তি প্লাস এই ডিডাব্লিউ তোমরা যোগ করো বি সি ধাপে কৃত কাজ প্লাস সি এ ধাপে কৃত কাজ। ওকে, তাহলে কি করলাম 1 আর 2 কে কি করে দিলাম যোগ করে দিলাম। আচ্ছা দেখো এবার দেখো আমাদের তাহলে এটা মান বের করতে হবে তাই না, তাহলে ডি কিউ সি এ এটা বের করতে হবে। দেখো আমরা একটা কাজ করব, এখানে এই দুটার অর্থাৎ বিসি ধাপে কৃত কাজ আর সি এ ধাপে কৃত কাজ বের করতে হবে, দুইটা কৃত কাজের যোগফল বের করতে হবে এখানে। আর এখানে বিসি অর্থাৎ আমাদের বিসি ধাপের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এবং সি এ ধাপে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, এই দুটাকে যোগ করতে হবে। ঠিক আছে, কিন্তু দেখো আমরা বিসি ধাপে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন জানি না, সি এ ধাপে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন জানি না, যার কারণে অনেকে এই ম্যাথের কৌশলটা বুঝতে না পেরে এখানে এসে আটকে যায়, পরবর্তী ম্যাথগুলো করতে পারে না। অর্থাৎ এখানে তো বিসি ধাপে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন লাগবে, এটা তো আমরা জানি না, সি এ ধাপে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন লাগবে, এটা তো আমরা জানি না। দেখো না জানার কারণে এখানে এসে আটকে যায়। আসলে এটা নিয়ে তুমি একটা জিনিস যদি তোমার একটু মেমোরিজ করো বা একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবা এটা খুব সহজে তোমার কি করা যায়, সলভ করা যায়। এটার মানে কি, এই দুটার কথার মিনিং মানে কি, এই দুটার কথার মিনিং হচ্ছে গ্যাসটা যখন বি হতে সিতে সি হতে এতে অর্থাৎ বি হতে সি হয়ে সি থেকে যখন এতে আসছে, এই দুইটা ধাপে মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমাদের লাগবে। আচ্ছা এটা কিভাবে বের করা যায়, দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর করে আদি অবস্থান হতে চূড়ান্ত অবস্থানের দিকে। ঠিক আছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপর নির্ভর না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভর হয় গ্যাসের আদি অবস্থান থেকে চূড়ান্ত অবস্থান দিকে। তাহলে দেখো এবার আসলে আমি গ্যাসের অবস্থানটা কিভাবে চেঞ্জ করতেছি, বি হতে সি হয়ে সি থেকে কোথায় আনতেছি এতে, আলটিমেটলি আমি গ্যাসের অবস্থানটা চেঞ্জ করছি থেকে বি হতে এতে না, তার আদি অবস্থান কোথায় বিতে, শেষ চূড়ান্ত অবস্থান শেষ অবস্থান কোথায় এতে। তাহলে দেখো এই কথাটা মনে রাখবা, এখানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিপেন্ড করে আদি অবস্থান এবং চূড়ান্ত অবস্থানের উপর, পথের উপর নির্ভর করে না। তার মানে বি হতে সি হয়ে সি হতে এ হয়ে এই দুইটার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমষ্টি বলতে বোঝায় গ্যাসকে আমি আসলে বি বিন্দু থেকে কোথায় আনলাম এ বিন্দুতে, অর্থাৎ এই দুইটার অভ্যন্তরীণ শক্তির সমষ্টি হবে বি হতে এতে, বি হতে এতে, এই যে ধাপ এই ধাপের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। তাহলে এখানে আমি এই কথাটা লিখবো ডি ইউ বি সি সরি বি এ, ঠিক আছে। তাহলে এই কথাটা আমি আবার একটু বুঝাই দিই, এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেখো গ্যাসটাকে আমি বি হতে কোথায় আনলাম সিতে, আবার সি হতে কোথায় আনলাম এতে, আমি আলটিমেটলি গ্যাসের অবস্থানটা চেঞ্জ করছি কোত্থেকে বি হতে এতে না, তার মানে এই দুইটার অভ্যন্তরীণ শক্তির সমষ্টি হচ্ছে বি হতে এতে, এই ধাপের অভ্যন্তরীণ শক্তির সমান। ঠিক আছে, এটা আসলে সবাই পারবা, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। এবার দেখো এখানে কি, এটার মানে কি বি সি ধাপে কৃত কাজ প্লাস সি এ ধাপে কৃত কাজ। আমি একটু আগে দেখাইছি আমাদের মোট চক্রে এ বি ধাপ বি সি ধাপ সি এ ধাপ, এই তিনটা ধাপে মোট কৃত কাজ কত ছিল 25, যার মধ্যে এ বি ধাপে কোনো কাজ হয় না। তাহলে মোট কৃত কাজ বলতে কি বি সি ধাপের কৃত কাজ আর সি এ ধাপের কৃত কাজ, সেই কৃত কাজের মানটা কত 25 জুল। ঠিক আছে, তো এখন আমাদের কি লাগবে বি এ, অর্থাৎ বি হতে এতে বি এ ধাপে অভ্যন্তরীণ শক্তির মান লাগবে। এটা কিভাবে বের করবো দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে এ বি ধাপের কৃত কাজ জানি। দেখো গ্যাসটা যখন এ হতে বিতে যাচ্ছে তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত 30 জুল। তাহলে বি থেকে এতে আসলো একই ধাপ, একটা ঊর্ধ্বগামী একটা নিম্নমুখী ধাপ তো একই, তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে 30 জুল। অনেকে যদি এই 30 জুলটা বসা দাও তোমার ম্যাথটা ভুল। কেন? কারণ দেখো যখন সে এ হতে বিতে যাচ্ছে ঊর্ধ্বমুখী হচ্ছে, তার অভ্যন্তরীণ শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখন নিম্নমুখী হলে বি হতে এ হলে অভ্যন্তরীণ শক্তি কি পাবে হ্রাস পাবে, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেহেতু হ্রাস পাচ্ছে এই জন্য আমাকে এটার আগে একটা কি চিহ্ন ইউজ করতে হবে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। সো এটা কিন্তু ভুল করা যাবে না। এখানে
বি হতে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হ্রাস হয়, সেটার মান কত? -30 জুল প্লাস 25 জুল। দেখো খুব সহজে আমাদের এই অঙ্কটা সলভ হয়ে গেল। দেখো আবার DQCA কত, সেটা -5 জুল। এইটাই আমাদের উত্তর। দেখো এবার উত্তরটা একটু বুঝে নাও। কি বলছে? CFO তে গৃহীত তাপ নাকি বর্জিত তাপ? আচ্ছা ভাইয়া বলো, এখানে কিটা কি তাপের পরিমাণটা কি আসছে? মাইনাস না? তাহলে মাইনাস মানে কি তাপ? বর্জিত তাপ। তার মানে CFO তে সে কত জুল তাপ বর্জন করছে? 5 জুল তাপ বর্জন করছে। মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় তাপের বর্জন। এখন দেখো এখানে যে তাপের বর্জন হয়েছে সেটা আমরা গ্রাফ থেকেও চাইলে বুঝতে পারি। কিভাবে? গ্যাসটা যখন সি হতে এতে আসতেছে, গ্যাসের আয়তন কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তার মানে এখানে গ্যাস কিছু পরিমাণ তাপ বর্জন করে গ্যাস কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। দেখো সি হতে এতে আসতেছে, তার মানে এখানে গ্যাসেরটা কি হয়ে যাচ্ছে? আয়তন সংকুচিত হয়ে যাচ্ছে। আর আয়তন সংকুচিত কখন হয়? যখন গ্যাস তাপ কি করে? বর্জন করে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো তুমি এবার বিভিন্ন টেস্ট পরীক্ষা দেখবা, অ্যাডমিশন টেস্টের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক আছে, এগুলো একটু দেখে নিবা। তাহলে এই সংক্রান্ত যদি ম্যাথ আসে তুমি শুধুমাত্র কি করবা? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? আশা করি এই ম্যাথগুলো তোমরা খুব সহজে পারবা। ওকে, তাহলে এবার আমরা আরেকটা ম্যাথ দেখি এই টাইপের। আচ্ছা দেখো, এখন আমরা আরেকটা ম্যাথ এখানে লিখে রাখছি। এই ম্যাথটা একটু সবাই খেয়াল করো। কি বলা হচ্ছে? একটি আদর্শ গ্যাসের জন্য এ বি সি ডি এ, এটা একটা তাপগতির চক্র, যেখানে এ বি সি পথে, দেখো এ বি সি পথে, এই পথে গৃহীত তাপ 30 জুল এবং কৃতকাজ 20 জুল। প্রশ্ন হচ্ছে ডি এ পথে কৃতকাজ নির্ণয় করো। ওকে, এখানে টোটাল কয়টা ধাপ? আসলে 4টা ধাপ, তাই না? 4টা ধাপের মধ্যে তুমি দেখো এ বিটা কি? সময়তন, কারণ এবার তার আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না। বিসিটা কি? সমচাপ। ওকে, আবার দেখো সিটিটা কি? সময়তন, এটাও কি? সমচাপ। এটা আসলে তোমরা জানো। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এটা একটু সমাধান করে দেখি। আচ্ছা, আমাদের এখানে আসলে মূলত দেখো এ বি সি পথে কৃতকাজ 30 জুল এবং গৃহীত তাপ 30 জুল এবং কৃতকাজ কত জুল? 20 জুল। অর্থাৎ এখন আমরা কি করব? এ বি সি এই পুরোটাকে একটা ধাপ হিসেবে কল্পনা করব। তাহলে এটা কি লিখবো? কি এ বি সি ধাপের ক্ষেত্রে দেখো তোমাদেরকে আমি একটু বলে দিই এই কথাটা। এখানে এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে অর্থাৎ যে গৃহীত তাপ, বর্জিত তাপ, কৃতকাজ এই রিলেটেড যতগুলো ম্যাথ আসবে তুমি সবগুলোকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করবা। তো এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করি। দেখো টি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। কোন তাপের জন্য? এবিসি তাপ। এখানে লিখে দিই এবিসি তাপে গৃহীত তাপ, এবিসি তাপে অভ্যন্তরীণ শক্তি এবং এবিসি তাপে কৃত কাজ। দেখো এবার কি তাপ আছে? কি বলছে আমাকে? এবিসি তাপে গৃহীত তাপ 30 জুল। তাহলে তাপ গ্রহণ করছে কত জুল? 30 জুল। তাহলে এখানে 30 জুল। ঠিক আছে? আচ্ছা, এটা পজিটিভ যেহেতু গ্রহণ করছে। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি না, এটা আমরা বের করবো। এবিসি পথে প্লাস ডিডাব্লিউ মানে কি? কৃতকাজ। এবিসি পথে কৃতকাজ কত জুল? 20 জুল। তাহলে এখানে 20 জুল। তাহলে দেখো এবার এখান থেকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত আসে? দেখো এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত বলো? এই যে এখানে 30 মাইনাস 20, তার মানে কত জুল? 10 জুল। তাহলে এটা একটু বাক্স করে লিখে রাখো, এটা আমাদের একটু লাগবে কাজে। কি বলতেছে এখানে? এবিসি ধাপে অভ্যন্তরীণ শক্তির পথ পরিবর্তন কত জুল? 10 জুল। তার মানে দেখো তো একটু বুঝো তো এখানে গ্যাসটা এ হতে বিতে যাচ্ছে, বি হতে আবার কোথায় যাচ্ছে? সিতে। তাহলে এ হতে বি, বি হতে সি, এই সমগ্র প্রক্রিয়ায় কৃতকাজের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত জুল? 10 জুল। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে আসলে আমরা কোনটা বুঝবো? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী পরিবর্তন। তাহলে দেখো গ্যাসটা ছিল কোথায়? এ অবস্থানে গ্যাসটাকে এ হতে বি, বি হতে সিতে নিয়ে আসলাম। তাহলে এ হতে বি, বি হতে সি, এই দুইটা প্রক্রিয়া মিলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত জুল? 10 জুল। এই কথার মানে গ্যাসটাকে আসলে আমরা আদি অবস্থান থেকে কোথায় নিয়ে যাচ্ছি? শেষ অবস্থানে। তাহলে এই দুইটা প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে বোঝায় আসলে আদি অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যবর্তী অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাই না? তাহলে এখানে ডিইউ এবিসি যে কারণে আমরা কি লিখবো? ডিইউ এসি, সেটা কত জুল? 10 জুল। দেখো এবার
তাহলে সি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 10 জুল। এ কথার মানে কি, এ হতে যখন সিতে গ্যাসটা যাচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো তো উল্টা করে, সি হতে এর দিকে আসলে অভ্যন্তরীণ শক্তি কি পাবে, হ্রাস পাবে, তাই না? এ হতে সিতে গেলে +10 জুল, তাহলে সি হতে এতে আসলে বিপরীত হয়ে আসলে -10 জুল অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ এদিকে গেলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, উল্টা দিকে আসলে অভ্যন্তরীণ শক্তি কি পাবে, হ্রাস পাবে। যেহেতু একই দাম, তাহলে বৃদ্ধি এবং হ্রাসের পরিমাণটা সমান। আচ্ছা ওকে, তাহলে এটা মনে রাখবে একটু। এবার আসো, এবার আমরা একটা দেখি, দেখো এটা এ বি সি, তো এ বি সি এই ধাপ। এবার আমরা আরেকটা ধাপ চিন্তা করি, সি ডি এ। তাহলে এখানে কি লিখতেছি, সি ডি এ ধাপে, এ ধাপে, এ ধাপের ক্ষেত্রে। আচ্ছা দেখো, অর্থাৎ এখানে 4টা যে ধাপ, সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এই যে এটাকে একটা ধাপ, এদিকে একটা ধাপ, তাহলে এটা কি ধাপ, সি ডি এ ধাপ। তাহলে এখানে তাপগতিবিদ্যা পদ্ধতির সাথে অ্যাপ্লাই করো, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি কিউ মানে কি বলো, সি ডি এ ধাপে কৃত কাজ, সরি তাপ শক্তির মান, তারপর এখানে কি অভ্যন্তরীণ শক্তি কোন তাপের জন্য, সি ডি এ ধাপের জন্য, আর এখানে সি ডি এ ধাপে কৃত কাজ। ওকে, আচ্ছা দেখো এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এটা আমাদের এখানে আসলে কার মান বের করতে হচ্ছে, আসলে আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই ডিডাব্লিউ মানটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমাদের প্রশ্নে এখানে ডিকিউর একটা মান দেওয়া ছিল, সেটা আমরা একটু লিখতে ভুলে গেছি, এটা একটু আমি দেখে তুলে দিচ্ছি। আচ্ছা দুঃখিত, আমরা প্রশ্নের একটা অংশ লিখতে ভুলে গেছি। এই প্রশ্নের অংশটা তুমি লিখবা এই যে এই জায়গায়, অর্থাৎ এ বি সি পথে গৃহীত তাপ 30 জুল এবং কৃত কাজ 20 জুল, তারপর লিখে সি ডি এ পথে বর্জিত তাপ 25 জুল হলে ডি এ পথে কৃত কাজ নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নটা একটু তোমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখিও। দেখো তার মানে আমাকে সি ডি এ পথে বর্জিত তাপ কত বলছে, 25 জুল। ওকে দেখো এবার, তাহলে সি ডি এফ এর ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করলাম, প্রয়োজনীয় তাপ শক্তি ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃত কাজ। এটা কোন তাপের জন্য, সিডিএ তাপের জন্য, সিডিএ লিখলাম। এবার দেখো সিডিএ তাপে বর্জিত তাপ কত জুল, 25 জুল। অনেকে যদি এখানে 25 জুলটা বসে দাও তোমাদের ম্যাথটা ভুল হয়ে যাবে। কেন, এখানে এই তাপটা কি করছে, বর্জন করছে না? তাহলে তাপ যদি বর্জন হয়, আমাদের তাপ শক্তির আগে কি চিহ্ন ইউজ করতে হয়, মাইনাস চিহ্ন। তাহলে দেখো এখানে কিন্তু এটা দেয় নাই, অনেকে ভুল করে 25 বসাই দেয়, তাহলে কিন্তু ভুল। ঠিক আছে, তাপ বর্জন করলে তার আগে কি চিহ্ন ইউজ করতে হয়, মাইনাস চিহ্ন। তাহলে সিডিএ পথে বর্জিত তাপ কত জুল, 25 জুল, তার মানে -25 জুল। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো একটু খেয়াল করো তো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি, সিডিএ পথ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ সি হতে গ্যাসটা ডিতে আসতেছে, ডি হয়ে আবার কোথায় আসতেছে, এতে। তাহলে এই দুইটা প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যোগফল হবে গ্যাসটাকে আমি আদি অবস্থান থেকে কোথায় নিয়ে আসলাম, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ সিডি ধাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস ডি এ ধাপে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই দুটো অভ্যন্তরীণ শক্তিকে যোগ করলে আমি আসলে তার আদি অবস্থান, গ্যাসটার আদি অবস্থান হতে শেষ অবস্থানের এই মধ্যবর্তী অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পাবো। তাহলে সি ডি এ এটার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে আসলে সি এ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বোঝায়। আচ্ছা সিডিএ পথে কৃত কাজ মানে কি, দেখো সিডিএ পথে কৃত কাজ মানে কি, এখানে কয়টা ধাপ, দুইটা। তাহলে সিডি ধাপের কৃত কাজ প্লাস ডিডাব্লিউ ধাপের কৃত কাজ, এই দুটা কাজকে যোগ করলে, এই যে এই ধাপের আর এই ধাপের এই দুটা কৃত কাজকে যোগ করলে আমি সিডিএ ধাপের কৃত কাজ পেয়ে যাব, সেটাই লিখলাম এখানে। দেখো এবার -25 জুল। আচ্ছা এবার দেখো সি হতে এতে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করো। দেখো আমরা একটু আগে বের করছি, এ হতে সিতে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কত জুল, 10 জুল। তাহলে সি হতে এতে অভ্যন্তরীণ শক্তি কি পাবে, হ্রাস পাবে সেম পরিমাণ, তাহলে সেটা কত হবে এখন, -10 জুল। তাহলে এখানে -10 জুল প্লাস, দেখো এবার একটু বুঝবো এখানে আমাদের আসলে কি চাইছে, ডিএ পথে কৃত কাজ চিহ্ন করো। তাহলে ডিএ পথে কৃত কাজ বলতে আসলে আমাদেরকে এই ডিএ ডাব্লিউ ডিএ এইটা বের করতে বলছে, খুব সহজ বের করতে পারবো। দেখো সিডি ধাপে আসলে কোনো কাজ কি সংগঠিত হয় না, কেন ভাইয়া, কারণ তুমি দেখো সিডি ধাপ, ডি বিন্দুতে আয়তন, সি বিন্দুতে আয়তন ফিক্সড,
আয়তনে কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা কোন প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। তাহলে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত? শূন্য। তাহলে এই যেটার মান হচ্ছে শূন্য। তাহলে প্লাস ডি ডাব্লিউ ডি এ, খুব সহজে বের হয়ে গেল। দেখো ডি ডাব্লিউ বের করবা, তাহলে ডি ডাব্লিউ ডি এ ধাপে কৃত কাজ কত? এ মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে +10 -25 +10, তার মানে কত? -15 জুল। তাহলে ডি এ ধাপে কৃত কাজ কত? -15 জুল। কত সহজ দেখো, ঠিক আছে? তাহলে এই ধরনের ম্যাথগুলো তুমি আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করবা। এবং আরেকটা কথা মনে রাখবা, অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা। অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কখনো পথের উপর নির্ভর করে না, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তির বলতে বুঝবা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে বুঝবা আদি অবস্থান থেকে শেষ অবস্থান। তাহলে দেখো এ বি সি পথে, এই যে দেখো এ বি সি পথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? 10 জুল। তাহলে এ বি সি পথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বলতে বুঝায় আমাদের গ্যাসটা কোথায় ছিল আগে? এতে চলে গেছে কোথায়? সিতে। তাহলে যে আদি অবস্থান এ আর শেষ অবস্থান কত? সি। চূড়ান্ত অবস্থান কোনটা? সি। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে এ হতে সি, এই মধ্যবর্তী রেখার এই যে মধ্যবর্তী যে দাপ, সেই দাপের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বুঝাই, ঠিক আছে? আশা করি এই ম্যাথটা সবাই পারবা। এই টাইপের ম্যাথগুলো আশা করি তোমরা এবার কী করবা, বিভিন্ন টেস্ট পরীক্ষা আসা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখবা এই টাইপের, ঠিক আছে? তারপর তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের এই ধরনের প্রশ্ন আসে, এগুলো একটু দেখবা, ঠিক আছে? আশা করি নিজেরা তুমি যদি অনুশীলন করো খুব সহজে পারবা। তাহলে এই টাইপের ম্যাথগুলো যখন করবা তুমি শুধু একটা জিনিস মনে রাখবা, এটা আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সো আমরা আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ম্যাথ করাই আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা দেখো, এখন আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। এটা তোমার সম্ভবত বরিশাল বোর্ড আর সিলেট বোর্ড আসছিল, আমি শিওর না, তোমরা একটু চেক করে নিও। আচ্ছা এখানে কি বলা হচ্ছে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে 1 অ্যাটমসফিয়ার চাপে, অর্থাৎ স্বাভাবিক প্রথম দিকে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার এবং 1000 কেজি মিটার ইনভার্স 3 ঘনত্বের কী গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। ওকে, কি বলছে? চেম্বারটিতে গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার করা হলে, ঠিক আছে? 2 অ্যাটমসফিয়ার করা হলে চেম্বারটি হঠাৎ ফেটে যায়, মানে এটা কি হঠাৎ ফেটে যায়। কি এবার প্রশ্ন কি বলছে দেখো, ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা কত ছিল? আমাদের এটা তোমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে এগুলো লিখে নিই। দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা, এটাকে আমি ধরেছি T1, সেটা কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। মনে রাখবা এখানে যতগুলো ম্যাথ আমরা করবো সবগুলো হচ্ছে এসআই এককে, ঠিক আছে? সো এসআই একক করলে আমাদেরকে তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াস থেকে কোথায় নিতে হবে? কেলভিনে। সো আমরা 27 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করবো, তাহলে এটা কত কেলভিন? 300 কেলভিন। ওকে, তার প্রাথমিক চাপ যেটা দেওয়া সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তা আমাকে কোথায় নিতে হবে? এটাকে প্যাসকেলে নিতে হবে। 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল? আশা করি তোমরা সবাই এটা জানো, 1,01,325 প্যাসকেল। এবার আমাদেরকে P2 দেওয়া আছে, দেখো P2 দেওয়া আছে কত? P2 দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। তাহলে 2 অ্যাটমসফিয়ার মানে কত হবে? 2 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 2 × 1,01,325 প্যাসকেল, ঠিক আছে? অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে নিতে হলে অ্যাটমসফিয়ারের মানের সাথে আমাকে 1,01,325 গুণ করতে হবে, ঠিক আছে? আমাদেরকে বলছে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে, তাহলে T2 বের করতে হবে, এই T2 আমাদের বের করতে হবে। আচ্ছা এখন অনেকে এখানে দেখো, তার মানে এখানে আমাকে তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, এটুকু তো ক্লিয়ার। তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে এখন আমরা কোন মেথডটা কাটাবো, বা এখানে আমরা এই যে এখানে তোমাকে সম্পর্ক কাটাতে হলে এখানে প্রক্রিয়া বুঝতে হবে, এটা কোন প্রক্রিয়া? এটা কি সমুষ্ণ, সমচাপ, সময়তর নাকি রুদ্ধতাপীয়? তারপর প্রক্রিয়া বুঝলে ওই প্রক্রিয়ার মধ্যে চাপ এবং তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক সেটা তোমরা লিখবা। দেখো তোমাদেরকে আমি ক্লাসে কিন্তু এই জিনিসটা পড়েছি, কোনো কিছু দ্রুত পরিবর্তন হলে ওইটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখো চেম্বারটি হঠাৎ ফেটে গেছে না, তাহলে এটা প্রক্রিয়াটা কি খুব দ্রুত সংঘটিত হচ্ছে না? তার মানে এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা কিন্তু বলে দেয় নাই, এটা নিজেরা বুঝে নিতে হবে। আমি কিন্তু ক্লাসে এই জিনিসটা তোমাদের পড়িয়েছি, কোনো কিছু দ্রুত পরিবর্তন হলে, হঠাৎ পরিবর্তন হলে এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তার মানে এখানে আমাকে তাপমাত্রা
এবং চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে কোন প্রক্রিয়ার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য সে সম্পর্কটা সবাই জানে আশা করি। সেই সম্পর্কটা কি? T1, আচ্ছা এখানে লিখি T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়াল টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, এটা শুধু পি এর উপর পাওয়ার, এটা আসলে সবাই জানো। আচ্ছা এখন এখানে আমাকে মান বের করতে হবে কার মান? T2 মান। ওকে, গামার পরিচয় কি? সেটা গামার মানটিকে কোথাও দেওয়া আছে? দেওয়া নাই। গামাটা কি ছিল? কোনো একটা গ্যাস কত পারমাণবিক তার উপর ভিত্তি করে আমরা গামার মানটা ডিসাইড করতে পারবো। আচ্ছা এখানে আমাদের কোন গ্যাস ইউজ করতে ভাই? মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস না? তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি গ্যাস হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে কত পারমাণবিক? এর কয়টা পরমাণু আছে? 3টা পরমাণু। তাহলে আমাদের 2-এর অধিক পরমাণু গ্যাসের জন্য গামার মানটা কত? আমরা সবাই জানি গামার মান হচ্ছে 1.33। ঠিক আছে, এবার বসে এখান থেকে তুমি সুন্দর করে T2টা ক্যালকুলেশন করে নিবা। সো আমরা T2টা একটু যদি ক্যালকুলেশন করতে চাই, দেখো আমরা T2টা ক্যালকুলেশন করলে কী পাবো দেখো। আচ্ছা তাহলে T1 P1 ডিভাইড বাই P2, দেখো এটা কি লিখতে হবে? 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। তোমরা এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে আশা করি এখানে উত্তর লিখে দিবা। ঠিক আছে, আমরা এটার উত্তরটা একটু বের করতে চাই। কত আসে? ক্যালকুলেটর কোথায়? আচ্ছা তাহলে এবার মানগুলো একটু বসে ক্যালকুলেশন করো। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 302। তো এখানে P1 এর মান বসাবা, P2 এর মান বসাবা, গামার মান বসাবা। তাহলে ক্যালকুলেশন করলে খুব সহজে পেয়ে যাবো। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 1 মাইনাস এটা কত? মাইনাস 1.33 ডিভাইড বাই 1.33। এটা আসে কত? আসে এটার মান আসে T2 মান আসে 356.297। ঠিক আছে, তাহলে এবার আমি এখানে 3.563 কেলভিন লিখে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেছে। T2টা T2 মান বের করে নিয়েছি, এটা প্রথমটা উত্তর হয়ে গেছে। ওকে, এবার আমরা তাহলে তোমার কি করব? পরবর্তীটা একটু ম্যাথটা একটু সমাধান করব। তাহলে এটাকে আমরা মুছে দিই। আচ্ছা এটাকে আমরা মুছে দিলাম। তাহলে T2 মান কত পাইছি? এটা একটু লিখে নিয়ে T2 মান কত পাইছি? T2 মান পাইলাম 356.3 কেলভিন। আচ্ছা এবার কি বলছে? চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায়, অর্থাৎ এই তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের কেমন পরিবর্তন হবে। দেখো শুরুতেই যখন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার ছিল, তখন ঘনত্ব কত ছিল? 100, তাই না? 100 কেজি মিটার ইনভার্স 3। এখন যখন গ্যাসের চেম্বার টেম্পারেচার 2 অ্যাটমসফিয়ার করা হলো, তাপমাত্রা এত হলো, তাহলে এই মুহূর্তে গ্যাসের ঘনত্বটা কত সেটা বের করব। তারপর গ্যাসের ঘনত্বের কেমন পরিবর্তন হয়, সেটা কি আগে চেয়ে বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় সেটা আমরা দেখব। আচ্ছা তা আমরা এটা একটু সবাই সমাধান করি। এখানে আমরা কি লিখবো কি? তাহলে এখানে আমাদের কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে? চাপ, তাপমাত্রা এবং ঘনত্বের মধ্যে। তাহলে লিখো চাপ, তাপমাত্রা ও ঘনত্বের সম্পর্ক হতে আমরা জানি সেটা কি? P1 ρ1 T1 ইকুয়াল টু P2 ρ2 T2। আচ্ছা একটু আজান দিচ্ছি, আমরা একটু হোল্ড করি, এরপর আমরা শুরু করব। আচ্ছা দেখো এখানে আমরা কি লিখছি? আমাদের চাপ, তাপমাত্রা, ঘনত্বের সম্পর্ক হতে পাই। আচ্ছা এটা আমরা তোমাদের কিন্তু এখনো পড়েই নেই, এটা আমরা বিস্তারিত পড়ব। হচ্ছে তোমাদের প্রথম পত্রে যে 10 নম্বর অধ্যায় ছিল, তো তোমার আদর্শ গেছে যে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে গিয়ে এই সূত্রটা আমরা বিস্তারিত পড়বো এবং এটা কীভাবে সেটা আমরা প্রমাণ করবো। আপাতত যেহেতু আমরা ওই অধ্যায়টা এখনো পড়ি নাই, তাপগতিবিদ্যার জন্য আমরা আপাতত এইটুকু একটু মুখস্থ রাখবো। ঠিক আছে, একটু মনে রাখবো। তাহলে তাপমাত্রা, চাপ, তাপমাত্রা, ঘনত্বের সম্পর্ক হচ্ছে কি? P1 ডিভাইড বাই ρ1 T1 ইকুয়াল টু P2 ডিভাইড বাই ρ2 T2। P1 হচ্ছে আদি চাপ, আদি ঘনত্ব, আদি তাপমাত্রা, শেষ চাপ, শেষ ঘনত্ব, শেষ তাপমাত্রা। ঠিক আছে, এটা আপাতত একটু মুখস্থ রাখো। আমরা এটা বিস্তারিত তোমাদের
পদার্থবিজ্ঞানের প্রথম পত্র দশম অধ্যায়ে আমরা বিস্তারিত পড়াবো, ঠিক আছে? এটা নিয়ে গ্রাফ দেখবো, তারপর এটার কীভাবে আসে সে সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, সো এখানে এখন আমাদেরকে বের করতে বলছে গ্যাসের ঘনত্বের পরিবর্তন হবে কিনা। দেখো, আদি চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার বা প্যাসকেল লিটার লিখবা, আদি চাপ ছিল 2 অ্যাটমসফিয়ার, আদি তাপমাত্রা ছিল 300 কেলভিন, আর চূড়ান্ত তাপমাত্রা আমরা গত 1 নম্বর থেকে বের করছি, এটা কত 356.3, আর আদি ঘনত্ব ছিল 100। এখন আমরা তার চূড়ান্ত ঘনত্ব ρ2 এর মান বের করবো। তাহলে দেখো এখানে ρ2 ইকুয়াল টু কত লেখা যায়, ρ1 T1 P2 ডিভাইড বাই P1 T2। এবার একটা কাজ করবা, তোমরা ρ1 এর মান বসাবা, T1 এর মান বসাবা, P2 এর মান বসাবা, P1 এর মান বসাবা, T2 এর মান বসাবা, বসিয়ে ক্যালকুলেশন করবা। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় দেখি, এটা তুমি বসিয়ে এটা ক্যালকুলেশন নিজেরা করে নিবা। আচ্ছা, এখানে কত 1 ইন্টু P2 কত, আচ্ছা এটার মান আসে কত দেখো 168.4 কেজি মিটার ইনভার্স 3, ঠিক আছে? তাহলে বর্তমান চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব দেখো, চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কত, গ্যাসের ঘনত্ব 168.4 কেজি মিটার ইনভার্স 3, ঠিক আছে? বলছে ঘনত্বের কেমন পরিবর্তন হবে। আচ্ছা, তো পরিবর্তন যেহেতু বের করতে বলছে, তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দিব। আগে ঘনত্ব কত ছিল, আদি তাপমাত্রায় 100, চূড়ান্ত তাপমাত্রায় ঘনত্ব কত 168.4, তাহলে ঘনত্ব কি বেড়ে গেছে না? তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে, 168.4 মাইনাস 100 ইকুয়াল টু কত 68.4 কেজি মিটার ইনভার্স 3। তাহলে এটা কি লিখবা সুন্দর করে, চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব আগের চেয়ে 68.4 কেজি মিটার ইনভার্স কিউব পরিমাণ কী পাবে, বৃদ্ধি পাবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আজকের ক্লাস এটুকু। আমরা নেক্সট ক্লাসে তোমাদের তাপগতিবিদ্যার বিভিন্ন সৃজনশীলে, অর্থাৎ বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন কলেজের সৃজনশীল প্রশ্নগুলো একটু সমাধান করে দেবো। পরবর্তী আমরা নতুন অধ্যায় দেবো, ঠিক আছে? আজকে এইটুকু, ধন্যবাদ সবাইকে।